আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে বিশ্ববিদ্যালয় আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় জলাধার, জলাভূমি ও নির্মাঞ্চল রক্ষায় করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ টিভির স্টুডিওতে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান এবং সাবেক ভূমি সচিব ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, বাপার সহ সভাপতি স্থপতি ইকবাল হাবিব এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মেহেদী হাসান। দর্শক, অতিবৃষ্টি হলেই রাজধানী ঢাকা সহ দেশের বড় শহরগুলোর রাস্তা তলিয়ে যায়। আবার গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহে ভোগে নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, নগরীর জলাধার ও নিম্নাঞ্চলগুলো দখল, দূষণ আর ভরাটের আগ্রাসনে ক্রমাগত হারিয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000-এর ধারা 5 অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণী পরিবর্তনের কোনো সুযোগ নেই। এসব জায়গার ভিন্নতর ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তরও করা যাবে না। একই আইনের ধারা 8-এর 1 উপধারায় বলা হয়েছে, কেউ এই আইনের বিধান লঙ্ঘন করলে অনধিক 5 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানা করা যাবে। এছাড়া উচ্চদণ্ডে দণ্ডিত করারও বিধান রয়েছে। অথচ এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসরকারি খাত ও ব্যক্তির সাথে পাল্লা দিয়ে নির্মাঞ্চল ও জলাধার ভরাটের উৎসবে মেতেছে খোদ সরকারি সংস্থাগুলো। বিভিন্ন গবেষণার তথ্যে উঠে এসেছে, রাজনৈতিকভাবে প্রভাবশালীরাই নদী, বন, জলাভূমি দখলের সঙ্গে সবচেয়ে বেশি জড়িত। সারা দেশে প্রতি বছর 42,000 একর কৃষি জমি ও জলাশয় ভরাট হচ্ছে। 1999 থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 5,757 একর জলাভূমি ভরাট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নদী, খাল, বিল, পুকুর ইত্যাদি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাপক ভূমিকা পালন করে থাকে। চারপাশের বাতাসকে শীতল রাখা, বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ, শহরে জলাবদ্ধতা নিরসন, পানির চাহিদা পূরণ ও আবর্জনা পরিশোধনে জলাভূমিগুলোর গুরুত্ব অনেক। অথচ নানান কৌশলী জলাভূমি ও নির্মাঞ্চল ভরাট করে গড়ে উঠেছে আবাসন প্রকল্প। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাস্তবায়ন করা হচ্ছে সরকারি বেসরকারি নানান প্রকল্প। এমন বাস্তবতায় দেশে জলাধার, জলাভূমি এবং নির্মাঞ্চল রক্ষায় করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। জনাব মেহেদী হাসান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। একটি নগরে আসলে কি পরিমাণ জলাধার এবং জলাভূমি থাকা দরকার? ঢাকা সহ দেশের বড় শহরগুলোর পরিস্থিতি আসলে কি? মানে শুধু ঢাকা শহরই না, আমরা দেখছি ঢাকার বাইরেও যে শহরগুলো রয়েছে সেগুলো অবস্থা কিন্তু করুন। মানে আশেপাশে খাল, বিল কোনো কিছু আর অবশিষ্ট নেই, সবই ভরাট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আলোচনা শুরুতেই জুলাই এর যে আন্দোলন হলো, যে বিপ্লব হলো, এই বিপ্লবের আত্মাহুত যারা প্রত্যেকের আত্মার প্রতি, রক্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং যারা আহত হয়ে ভুগছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমি আমার কথা শুরু করছি। যে কোনো একটা শহরের বা আমরা যদি ঢাকা শহর নিয়ে আলোচনা শুরু করি, বাসযোগ্যতার জন্য কতটুকু সবুজ, কতটুকু জলাধার থাকা উচিত, আপনি যে প্রশ্নটা করেছেন, এটা দুইটা মিলিয়ে সামগ্রিকভাবে একটা তথ্য আমরা জানি যে দুইটা মিলিয়ে 35 ভাগ থাকলে, ন্যূনতম 35 ভাগ থাকলে এটা বাসযোগ্যতা ঠিক থাকে। ঢাকা শহরের প্রেক্ষিতে যদি আমরা বিশ্লেষণ করি, 1995 সালে যেহেতু ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান হয়েছিল, 95 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে একটা অ্যাসেসমেন্ট করেছিলাম, স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে। আমরা দেখেছি যে 95 থেকে 2023 সাল পর্যন্ত সবুজ যে এলাকা সেটা 30 ভাগ থেকে নেমে এসেছে 7 ভাগে এবং জলাভূমি 29 ভাগ থেকে নেমে এসেছে 2.9 ভাগে। এবং এই যে পরিবর্তনটা হয়েছে, পরিবর্তিত হওয়ার পরে যে রূপান্তর মূলত হচ্ছে সেখানে আপনার ভবন হয়েছে বা আপনার আমরা যেটা বলি কনক্রিটের গ্রে এলাকা, সেই এলাকাগুলো হিসেবে তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, আমাদের ডিএমডিপি হয়েছে 95 সালে, ডিএমডিপির ফলো আপ হিসেবে 2010 সালে ডিটেল এরিয়া প্ল্যান হয়েছে, 2008 সালে মহানগর ইমারত নির্মাণ বিধিমালা হয়েছে। এত কিছু হওয়ার পরেও কেন আমরা আমাদের এই জলাভূমি এবং সবুজ ভূমি রক্ষা করতে পারলাম না? এটা কিভাবে নষ্ট হলো? এটার জন্য আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে জোর দাবি জানাই, কারণ এখন বাংলাদেশ পুনর্গঠনের একটা অনুকূল পরিবেশ এসেছে। বর্তমান আমাদের বিশ্ববিখ্যাত নোবেলজয়ী প্রফেসর ডক্টর ইউনুস স্যারের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ আছে, এখানে রেজওয়ানা আপার মতো পরিবেশবাদী এই উপদেষ্টা পরিষদে আছে। আমরা জোর দাবি জানাতে চাই, অর্থনীতির পুনর্গঠনের জন্য যেমন শ্বেতপত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, ঢাকা শহরেও আমাদের এই জলাভূমি এবং সবুজ ভূমি কেন নষ্ট হলো, কে খেয়ে ফেললো, সেটার একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর মুজিবুর রহমান হাওলাদার। জলাধার ও জলাভূমি রক্ষায় দেশে আইন আছে, তারপরেও কীভাবে এগুলো দখল হয়ে গেল কিংবা দখল হয়ে যাচ্ছে এবং
দূষণ এবং ভরাট আমরা যেটা দেখি চোখের সামনে আমরা দেখছি যে কিভাবে ফ্যাক্টরি থেকে আপনার বিভিন্ন রঙিন পানি নদীতে পড়ছে, খালে পড়ছে চোখের সামনে, কিন্তু সেগুলো বন্ধ করা যাচ্ছে না। এখনই সবচেয়ে ভালো সময় এগুলো বন্ধ করার। আপনার কাছে শুনতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার দুজন আজকে খুব ভেরি রেলিভেন্ট দুজন প্রতিষ্ঠান থেকে দুজন পার্সোনালিটি আসছেন যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করছেন। আমি ইতিমধ্যে মেহেদী হাসান সাহেব যেটা বললেন আমি তার সাথে একেবারেই একমত, কারণ জাতীয় নদী রক্ষা কমিশন আমি যখন ছিলাম তখন আমার সময় আমরা 3টা রিপোর্ট আমি দিয়েছিলাম। এটা হলো সেকেন্ড রিপোর্ট 2019 এবং এর আগে 2018-তে আমরা একটা রিপোর্ট দিয়েছিলাম, এরপরে 2021-এও রিপোর্ট দিয়েছি। সেই রিপোর্টগুলোতে এই রিপোর্টটার বিশেষত্ব হলো এই যে ঢাকা এবং ঢাকার চারিপাশের যে নদী নালা, খাল, বিল, জলাশয়, জলাধার, এই টোটালটা কিন্তু আমরা নিয়ে এসেছি। এই রিপোর্টে যদি আপনি দেখবেন এখানে প্রায় 200 পেজের মতো শুধু এই নদী নালা, খাল, বিল নেওয়া। আমি এক্সপার্টদের নিয়ে, আমাদের পরিবেশ বিজ্ঞানীর ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, রাজু কেল্লিক ছিলেন, অনেকেই প্রতিনিধিত্ব, এটা নিয়ে আমরা কমপক্ষে 1 সপ্তাহ ঘুরেছি। তো যে অবস্থাটা যেটা বললে নিয়ে যে আসলেই এরকম অবস্থাটা আমাদের বলবো যে পপুলেশন এইটিকে যদিও আমরা নেই, শুধু এরিয়া নয়, তো আমরা বলবো যে বাংলাদেশে 18 কোটি থেকে 20 কোটি লোক, তো বিশ্বের প্রায় 50 থেকে 55টা দেশের যদি আপনি পপুলেশন এক করেন তার চেয়েও আমাদের পপুলেশন বেশি। তো সেই দিক থেকে যদি বাংলাদেশের গুরুত্ব আপনি মনে করেন তাহলে তো আমাদের পরিবেশের উপরে অবশ্যই আমাদের নজর দিতে হবে। কিন্তু আমাদের নদী নালা, খালবিল যেটা আছে, নদীমাতৃক দেশ, এটি কিন্তু আমি মনে করি এটা আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য আমরা গর্বের সাথেই বলতে পারি এটি কিন্তু বিধাতার একটা অপূর্ব দান। কিন্তু এই বিধাতার যে দানকে আমরা বিনষ্ট করে ফেলেছি। নিয়ম আছে, নীতি আছে, প্ল্যানিং আছে এবং আমাদের সংসদ আছে, ভালো ভালো আইন হয়েছে। আপনি জানেন, আমি ইতিমধ্যেই আপনি বলেছেন এবং প্রারম্ভিকভাবে আপনি যেগুলো বলেছেন তার মধ্যে কিন্তু আইন কানুনের বিষয়গুলো চলে এসেছে। মধ্য আইন কানুন, একাধিক আইন আছে, প্রাকৃতিক জলাধারও আইন আছে। তারপরে আমি এই জায়গাটা যারা দেখেছি কারা কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে। সো আমি এক কথায় বলতে চাই যে আমাদের আইন আছে, সব আছে, কিন্তু যাদের দায়িত্ব এই যে যারা দখল করছেন, এবং আপনি দেখেছেন যে ঢাকা এবং চারিদিকে তারা আসলে তাদের দায়িত্ব পালন করছে না এবং যারা দখল করছে তাদের সাথে একটা নেক্সাস তৈরি হয়েছে। এখানে প্রচুর দুর্নীতির ব্যাপারটাও আছে। অপরদিকে যে রাজনৈতিক আমাদের যে বলয় ছিল, যেটা আপনারা ইতিমধ্যেই আমরা দেখেছি যে অবস্থাটা ছিল, সেইটি থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। ফলে আমাদের আইনের প্রয়োগে যেতে হবে, কঠিন প্রয়োগে যেতে হবে। কে কোন স্তরের এটা হলে হবে না। আপনি দেখেছেন এই একটা মিনিটে আমি বলি, আমি কিন্তু আমার সময় একাধিক এমপি সাহেবদেরকে তাদের স্থাপনা আমি তুলে দিয়েছি এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে। তো তুলেছেন, আবার যার দখল হয়েছে আমরা দেখেছি। আমি আপনার কাছে পরে আবার আসবো। স্থপতি ইকবাল হাবিব, এই যে রাজধানীর জলাধার, জলাভূমি এবং নির্মাঞ্চলগুলো যে ভরাট হয়ে গেছে চোখের সামনে কিংবা ভরাট করেছে, এদের পিছনে কারা ছিল কিংবা কারা দায়ী এটা তো আমরা সবাই জানি। আমরা কিন্তু এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে দেখিনি, কিন্তু এখন তো সময় এসছে। প্রথমে একটু বলে রাখি যে আমাদের আসলে আপনি তিনজনের কাছে একই প্রশ্ন করেছেন, সেই জায়গাটা একটু ধরা দরকার। কারণটা কি হলো না, কেন হলো না তার জায়গাটা আরও স্পষ্ট করা দরকার। এই এই যে রিজওয়ানা অথবা বাপা, আমরা দীর্ঘদিন আন্দোলন করে এই জাতীয় নদী রক্ষা কমিশন তৈরি করি। আমরা প্রথমে একটা কমিশন তৈরি করা হলো, তারপরে প্রথমে একটা টাস্কফোর্স তৈরি করা হলো, তারপর সেখান থেকে কমিশনের জন্ম হলো। আপনি খুব অবাক হবেন, প্রথম কারণটা বলছি। টাস্ক ফোর্সের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে নদী কমিশন হবে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনের মতো ইন্ডিপেন্ডেন্ট, রাষ্ট্রপতি দ্বারা নির্ধারিত এবং সে কারো কাছে জবাবদিহি করবে রাষ্ট্রপতি ছাড়া, শক্তিশালী। কি দুর্ভাগ্য জানেন, নদী কমিশনকে বলা হলো ঢাল নাই তলার নয় নিধিরাম সর্দার। উনি খালি সুপারিশ করবেন, উনি খালি বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গায় পাঠাবেন। ওনাকে শক্তিশালী করা হলো না যে উনি যে কাউকে যখন তখন, সে সরকারি হোক, বেসরকারি হোক, প্রাইভেট হোক, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ সেটব্যাক এবং এটা তৈরি করলো কারা? ব্যুরোক্রেটিক কর্মকর্তারা। কেন? বিকজ জেলা প্রশাসন এই কর্তৃত্বের দায়িত্ব, অর্থাৎ এই সরকারের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জেলা প্রশাসন, তারা হলো ওই প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনে যে অসম্ভব এক ধরনের নেক্সাস তৈরি হয়েছে
যারা এই অর্থনৈতিকভাবে শক্তিশালী মানুষের সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করেছে, খাস জমি বরাদ্দ দিয়ে ফেলেছে অথবা না দেখার ভান করেছে, যখনই নদী কমিশনকে শক্তিশালী করা হবে তারা সবাই কিন্তু ধরা পড়বে। ফলে 65,000 চিহ্নিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে রাজনৈতিক অ্যাকশন, নির্বাচন করতে না পারা ইত্যাদিতে সমস্ত সুপারিশ থাকা সত্ত্বেও সুপারিশের জায়গায় রয়ে গেল, তাকে দিয়ে আর ইমপ্লিমেন্ট করা গেল না। এক। দুই, আমরা অজস্র মামলা করেছি, রিজনা এবং আমি অজস্র বার আদালতের দুয়ারে দুয়ারে ঘুরেছি। আমাদেরকে বলা হচ্ছে বিজিবি, অর্থাৎ তোমাদের কোনো কাজ নাই, বসে বসে বিজিবি মানে এক ধরনের মৌমাছি, সে শুধু ঘুমো করে। এবং আমাদের কাছে সুলতান আপা, আমি, আরও 5 জন, আমরা এলআরডির শামসুল হক স্যার, সবাইকে দাঁড়া করিয়ে বললো আপনারা বিজিবি, আপনাদের কোনো খেয়ে দেয়ে কাজ নাই, সমস্ত ভূমির যে উন্নয়ন তার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলছেন। ভূমির উন্নয়ন, আদালত সম্পূর্ণরূপে সেই সমস্ত দুর্বৃত্তের পকেটে চলে গেল। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ, এই পুরো সময়ে রাজনৈতিকভাবে রাজনৈতিক দল অথবা রাজনৈতিক সরকার সম্পূর্ণরূপে ধীরে 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 পুরোটাই তাদের পকেটে ঢুকে গেলেন। এই তিনটে হলো প্রধান কারণ। অর্থাৎ আপনার আইন থাকলেই হবে না, আপনি আইনকে কার্যকর করার শক্তিশালী কমিশন তৈরি করতে হবে এবং তার দায়বদ্ধতাটুকু আপনি প্রতি বছর বছর জনগণের কাছে প্রতিবেদন আকারে প্রকাশ করে দিতে হবে। দ্বিতীয়ত, আদালতকে একেবারেই এখন মুশকিল হচ্ছে কি জানেন, আজকে সবাই বলছে, তখন কি আমরা বলি না, আপনার এখানে এসে আমরা বলেছি এই ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেন না। আদালত ধ্বংস করা হয়েছে, আদালত কারো দিকে তাকিয়ে ন্যায় বিচারের স্বার্থে রায় দেয় না। রায় দেয় কে দাঁড়িয়েছেন, কার পক্ষে কোন উকিল এবং নির্দেশনা কি, এটি তো আপনি বিচার কোনোদিনই পাবেন না। এই পরিস্থিতি কি তৈরি হয় নাই? ফলে এই তিনটি কারণ আপনি কিভাবে এই সংস্কারের মধ্যে দিয়ে নিশ্চিহ্ন করবেন, এটাকে আমরা নির্ধারণ করতে হবে। এখন এদিক ওদিক বিটিং অ্যারাউন্ড দ্য বুশ করে তো লাভ নাই। পয়েন্ট এক হচ্ছে, এটাকে শক্তিশালী কেন করা গেল না, ব্যুরোক্রেসি কেন বিকে গেল, এবং একই সঙ্গে আপনাকে অবশ্যই আদালত এবং প্রশাসনকে ওই জবাবদিহিমূলক জায়গায় নিতে হবে। একটা শেষ কথা বলি, ঢাকা শহরে খালগুলো যে কথার কথা, টোটাল 65টা খাল তো একেবারে চিহ্নিত। এই 65টা খাল যদি এখন আপনি উদ্ধার করেন, মাত্র 16,000 থেকে 28,000, 28,000 হলো আংশিক আর 16,000 হলো একদম বসে আছে, এদেরকে প্রতিহত করতে হবে অথবা সরাতে হবে। আপনি কি ধারণা 28,000 জনগণ, 2 কোটি জনগণের বিরুদ্ধে এত শক্তিশালী, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না? শুধু ইন্টেনশনটা দরকার। জি, ধন্যবাদ আপনাকে যারা মেহেদী হাসান। প্রকৃতি এবং মানুষের ভবিষ্যৎ সুরক্ষার জন্যই তো জলাধার এবং নির্মাঞ্চলগুলো রক্ষা করা দরকার, কারণ এগুলোকে যদি রক্ষা না করতে পারি তাহলে প্রকৃতিতে একটা বিশাল বড় যেটা অভিজ্ঞতা অলরেডি শুরু হয়েছে, কিন্তু সে কাজটি আমরা হতে দেখছি না। কেন হচ্ছে না সে কাজটি? ধন্যবাদ। প্রাণ প্রকৃতির যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আমাদের জীব, মানুষও একটা জীব, এবং এই ধরনীতে যত উদ্ভিদ প্রাণী আছে তাদের স্বাস্থ্য ঠিক থাকবে। সুতরাং প্রকৃতি কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না। আমি একটা বিষয় বলতে চাই, যে সংস্কার করার কথাগুলো বলা হলো প্রশাসনিক সংস্কার, এবং এটার মাধ্যমেই আমি আপনার প্রশ্নের উত্তর দিব। প্রশাসনিক সংস্কার মানে হচ্ছে প্রশাসনের প্রত্যেকটা স্তরে পেশাজীবীদেরকে, যেখানে যে ধরনের পেশাজীবী প্রয়োজন তাদেরকে নিয়োগ করা, তাদেরকে ক্ষমতায়ন করা। প্রশাসনিক সংস্কার মানে নয় যে শুধুমাত্র একটি ক্যাডারের লোককে সব জায়গায় বসিয়ে দিয়ে তাদের মাধ্যমে প্রশাসন পরিচালনা করা, এটা মোটেও তা নয়। আমি যদি এই প্রাণ প্রকৃতি, জলাধার, নদী এগুলোকে সুরক্ষার কথাই বলি, এগুলো আসলে এগুলো দখল করছে কারা, এগুলো দূষণ করছে কারা? মূলত হচ্ছে যে আমি যদি ড্রাইভিং ফোর্স দেখি তাহলে এখানে তথাকথিত ইকোনমিক ডেভেলপমেন্টের মডেল, তথাকথিত নগরায়ন, তথাকথিত শিল্পায়ন, তো এই বিষয়গুলোকে রেগুলেট করার একমাত্র চাবিকাঠি হচ্ছে ল্যান্ড ইউজ প্ল্যানিং। ল্যান্ড ইউজ প্ল্যানিং বিশ্বের প্রত্যেকটা দেশে এভাবেই এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশ যদি উল্টো পথে চলে, নতুন প্রেসক্রিপশন দেয়, তাহলে তো হবে না। সুতরাং নদী, প্রকৃতি, জলাধার এগুলোকে সংরক্ষণ করার জন্যই আমাদের যে ড্রাইভিং ফোর্সগুলো তাদের গলা চেপে ধরে, তাদেরকে একটা ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে, এবং সেটা আনা পৃথিবীব্যাপী, সেটা আনা সম্ভব কার্যকরী ভূমি ব্যবহার পরিকল্পনা এবং এই ভূমি ব্যবহার পরিকল্পনার সুনিপুণ বাস্তবায়নের মাধ্যমে। যতক্ষণ না পর্যন্ত এটাকে আপনি ছোট করে রাখবেন, খাটো করে রাখবেন, দুর্বল করে রাখবেন, রাষ্ট্রযন্ত্র এতদিন ধরে দুর্বল করে রেখেছে, এই ভূমি ব্যবহার পরিকল্পনা ব্যাপারটা দুর্বল করে রেখেছে। কারণ আমাদের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সারা দেশের একটা ভূমি ব্যবহার পরিকল্পনা বলি বা ভৌত পরিকল্পনা বলি বা স্থানিক পরিকল্পনা বলি, স্পেশাল প্ল্যানিং বলি, সেটা তৈরি করার একটা রূপরেখা দেওয়া ছিল।
53 বছর চলে গেছে, কিন্তু সেই পরিকল্পনা কিন্তু আমরা পাই নাই। আর পরিকল্পনা হওয়ার পরে সেটা বাস্তবায়ন কৌশল কি হবে? আপনার প্রত্যন্ত অঞ্চলে, একটা গ্রামে বা একটা ইউনিয়নে বা একটা উপজেলায়, পৌরসভায়, সিটি কর্পোরেশন বা এমনকি ঢাকা শহরে ওই ভূমির ব্যবহারটা কেমন হবে, ওই ভূমিতে আমি কি করতে দিব, কি করতে দিব না, সেটা কিন্তু একটা বিজ্ঞান এবং বিশ্বব্যাপী, শুধু আমি এই কথাটা রিপিট করছি, আমাদের আশেপাশের দেশ, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, প্রত্যেকটা দেশ যেভাবে করেছে আমাদের সেভাবেই করতে হবে। আমরা যদি উল্টো পথে চলি আমরা কিন্তু সেটা অর্জন করতে পারবো। সুতরাং এই সংস্কারের ভেতরে আমরা মনে করি এই পরিকল্পনার বিষয়টা সাজাতে হবে, পরিকল্পনা প্রণয়নের বিষয়টায় সংস্কার আনতে হবে, পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় সঠিক পেশাজীবীদের প্রত্যেকটা স্তরে দিয়ে তাদের ক্ষমতায়ন করতে হবে, তাছাড়া এটা সম্ভব। ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, ঢাকার চারপাশের নির্মাঞ্চলগুলো ভরাট করে বড় বড় সাইনবোর্ড টাঙিয়ে আবাসন ব্যবসায়ীরা বিজ্ঞাপন দিচ্ছে, এগুলো সবই অবৈধ। কারণ আমরা জানি যে এরা কোনো পারমিশনও নেয় নাই, এদের কোনো আপনার ওই জমিগুলো সম্পূর্ণ কেনা না, হয়তো বা অল্প কিছু অংশ, এবং এরা এই অবৈধ ব্যবসাগুলো করে যাচ্ছে। দেশের আইন কেন এই নির্মাঞ্চলগুলোকে সুরক্ষা দিতে পারছে না? আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি জলাধার, জলাভূমি ও নির্মাঞ্চল রক্ষায় করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, বিরতির পূর্বে আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে ঢাকার চারিদিকে নির্মাঞ্চলগুলো তো ভরাট করে বড় বড় সাইনবোর্ড টাঙিয়ে আবাসন ব্যবসায়ীরা যে অবৈধ ব্যবসাগুলো করছে, প্রচলিত আইন কিংবা দেশের আইন কেন নির্মাঞ্চলকে সুরক্ষা দিতে পারছে না? সেটি ইতিমধ্যে আমরা বলেছি, আলোচনা হয়েছে, এ নিয়ে প্রচুর রিপোর্টও রয়ে গেছে, এবং দেশের যে আইনকানুন যেগুলো আছে আমি মনে করি যে যথেষ্ট আইনকানুন আছে, একেবারে আইন, এবং কনস্টিটিউশন তো আছেই। কনস্টিটিউশনের যদি আপনি 18 কর ক্লোজটা দেখেন, সেটি তো একেবারে ওয়েল কাভারেজ। এইটা ইউনাইটেড নেশনসের কনভেনশনসের দিকে আমরা তাকিয়ে না থাকলেও আমাদের চলে, বিকজ আমরা তো গাইডেড বাই দি স্টেট ইজ গাইডেড বাই ইটস কনস্টিটিউশন। কনস্টিটিউশনে যেটি আসছে, এখন কথা হচ্ছে যে সময়টাও এই পরিবর্তনগুলো এসছে, ইনক্লুশন হয়েছে যে নদী, পানি, পরিবেশ, জীব বৈচিত্র্য এটা রক্ষা করব, এবং তারপরে 2013 সালে যে অনেকগুলো আইনও হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে পানি আইনকে আমরা নিয়েছি, জাতীয় নদী রক্ষা কমিশনের আইনও হয়েছে, এবং হাইকোর্টে, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনও গিয়েছে, এবং সেটা আফেল্ট হয়েছে, বেশ কয়েকটা হয়েছে। কিন্তু হিউম্যান রাইটস যে অর্গানাইজেশনগুলো আছে, তার মধ্যে বেলা এবং অন্যান্য যারা আছে, তারা মিলে কিন্তু এরকম জনগণের পক্ষ থেকে আইনের ক্লারিফিকেশন এসে গেছে। তা আমি মনে করি না যে আইনের কোনো বার আছে, প্রয়োগের ক্ষেত্রে অসুবিধাটা। ফলে এই আইনের যদি প্রয়োগ হয়, আপনি বললেন যে আমরা 5 বছর পর্যন্ত শাস্তি দিতে পারি, কোনো ক্রিমিনাল অ্যাকশন তাদের মধ্যে 5 ঘন্টার জন্য তো তাদের ডিটেন করাইনি আমরা। তাহলে এই যে আইনের প্রয়োগ যারা করছে না, তাদেরকে ধরবে কে? হুইচ টু, ওই যে কি আছে না, বেল দি ক্যাট। এখন এই ধরনের সৎ মানুষদের যারা আইন কানুন জানে, প্রজ্ঞা আছে, এবং তাদেরকে দিতে হবে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা করে। এবং আমি যখন ছিলাম, দেখেন, বাজেট চাইলাম, ডিসি সাহেবরা বাজেট চাইলো যে স্যার বাকিগুলো করতে হলে আমাদের তো বাজেট দরকার। কোনো বাজেট নেই, বাজেট দেয় না, অথচ অন্য জায়গায় বাজেট দিচ্ছে, এই জায়গাটায় বাজেট নেই। সেরকম একটা অবস্থায় আমি মনে করি আমাদের সেট আপ ঠিক আছে, শুধুমাত্র রাইটলি এই যে দেখেন চুপচাপ পড়ে আছে আমাদের এই প্রতিষ্ঠানগুলো, যেটা বলা হয় যে মাঠ প্রশাসনে জেলা প্রশাসক, সে হচ্ছে কালেক্টর হিসেবে এই নদী, নালা, খাল, বিল, সরকার, রাষ্ট্রের এই জায়গাগুলো তার দেখা করা, এবং প্রতি বছরে সে একটা রিপোর্ট দেয় না কেন? এখানে দেখেন বলা আছে যে প্রতি বছরে জেলা প্রশাসক একটা রিপোর্ট দেবেন তার নদীর অবস্থাটা কি হয়েছে, কোন জায়গায় ভাঙন হয়েছে, কোন জায়গায় মানে কেউ দখল করেছে, জবরদখল করছে, হু আর দ্য পিপুল লাইক দ্যাট। যে এখনই সময় আমি বলবো এই ইন্টারিম গভর্নমেন্টকে, এবং এটা একটা খুব আগামী অ্যাটলিস্ট 2 উইকস 3 উইকস আমি বলেছি আমরাও পাশে থাকবো, আমরা এই আইন কানুন সব কিছু জানি, এবং আমি পেরেছিলাম কারণ মাঠ প্রশাসন আমাকে জানে যে সততা, নিষ্ঠা নিয়ে এবং আইনের কোথায় কোনটা আছে, কিভাবে প্রয়োগ করতে হবে, সেটা কিন্তু তার লাগবে। ওই সাহসী ভূমিকা পালন না করতে পারলে কিন্তু হবে না। ধন্যবাদ আপনাকে। স্থপতি ইকবাল হাবিব, দখলবাজদের মধ্যে কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন ব্যবসায়ী কিংবা ইন্ডাস্ট্রি, এরা কিন্তু শুধু না, কিংবা যারা ভূমিদস্যু তারা শুধু না, এখানে কিন্তু সরকারি ও প্রতিষ্ঠান সংস্থাও কিন্তু তারা দখলের মধ্যে ছিল। এদের হাত থেকে নির্মাঞ্চলগুলো উদ্ধারের উপায় কি? প্রথমে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তারপর 3টি আমার ধারণা থেকে স্পষ্টকরণ করব। প্রথম হলো ঢাকা শহরের কথা যদি ভাবেন, আমার রাজধানী শহর, 1% জমি সারা বাংলাদেশের তুলনায় 1% জমি, 1% মানুষ বসবাস করছে প্রায় 10.5%।
সারা বাংলাদেশের টোটাল পপুলেশনের। এইরকমভাবে কনসেন্ট্রেটেড অবস্থায় আপনি সব সুবিধা দিই 30-35% বন জলাভূমি রাখা অসম্ভব কঠিন ব্যাপার, অসম্ভব। এবং এখানেই সারা বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনার কথা, ভৌত পরিকল্পনার কথা মেহেদী ভাই বলছেন, এটা আমরা বলতে বলতে বোধহয় আজকে 25 বছর 30 বছরে কালো হয়ে গেছি। কিন্তু যারা বোঝার দরকার তারা বুঝো না বোঝার ভান করছেন। ইন্টারেস্টিং জায়গাটুকু বলি যে বাংলাদেশের জন্মের সময় কিন্তু এটা উপলব্ধি হয়েছিল, অতি ছোট দেশ, সম্পদ কম নাই বললেই চলে। মূল সম্পদ যেটা বারবার হাওলাদার সাহেব বলছেন, এই নদী, খাল, বিল, জলাধার এবং প্রতিবেশী রাষ্ট্র বৈরী। এরকম পরিস্থিতিতে আপনাকে ওই ভৌত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা ইঞ্চি ইঞ্চি ধরে করা দরকার ছিল। সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল, তখনকার সিনুল হক সাহেব, তখনকার মুজাফফর আহমেদ সাহেব অথবা আমাদের রেহমান সুমান সাহেব, তারা কিন্তু তখন পলিটিক্যালি কারেক্ট এই সিদ্ধান্তটা দিয়েছিলেন। এত বছর ধরে করলাম না কেন? বদ্বীপ পরিকল্পনার মতো একটা ফালতু ডকুমেন্ট বানানোর মধ্যে দিয়ে যেটা শেষ হয়েছে, সেখানে আমরা সমস্ত বাংলাদেশের এই ভৌত পরিকল্পনা করার উপযুক্ত এনাফ পরিকল্পনাবিদ, প্রকৌশলী থাকা সত্ত্বেও আমরা এই উদ্যোগটা কার্যকর করলাম না। 1, 2, উদ্যোগ যদি কিছু কিছু নিলেনও, অর্থাৎ পরিকল্পনা কোনো কোনো নগরীর হলো, ময়মনসিংহের হয়েছে, ঢাকার হয়েছে, এটার প্রয়োগ কেমনে হবে সেটা আপনি রাখলেন না। তার মানে ইচ্ছাকৃতভাবে একটি পুরো সার্কেল 360 ডিগ্রি না করার চেষ্টা থাকলো। এবং সবশেষে উনি যেটা বলছেন এটা বুঝতে হবে, আপনি এইরকম একটা টেকনিক্যাল ডকুমেন্ট যখন ধরেন চাঁদপুরে নিয়ে যাবেন, ফেনীতে নিয়ে যাবেন, নোয়াখালীতে নিয়ে যাবেন অথবা সিলেটে নিয়ে যাবেন, এটা ট্রান্সলেট করবে কে? এবং যিনি এনফোর্স করবেন তিনিই বা এটা ট্রান্সলেট না করতে বলে এনফোর্স করবেন কী করে? জেলা প্রশাসকের পক্ষে ওরকম একটা ডকুমেন্ট এনফোর্স করা সম্ভব না আনটিল দেয়ার ইজ এ পরিকল্পনাবিদ, হাইড্রোলজিস্ট, যিনি এটাকে ট্রান্সলেট করে পরিকল্পনা বাস্তবায়নের যথার্থতা নিশ্চিত করবেন। এই যে পুরো শুভঙ্করের ফাঁকি, এটা যে আমরা বলি নাই তা না। এই যেমন ঢাকার ড্যাপ তৈরি করার সময় বন্যা প্রবহ এলাকাকে মুখ্য জলস্রোত আর সাধারণ জলস্রোতের একটা ফাঁকের মধ্যে ফেলে তার 66%কেই একেবারে অবমুক্ত করে 12%কে মুখ্য জলস্রোত বলে ধরে রেখেছে। আর বাদবাকিরা কি শর্ত সাপেক্ষে উন্নয়ন করতে দিতে পারবে? কে দিতে পারবে? ওই শিয়াল রাজুক। রাজুক আবার চলে প্রশাসনিক কর্মকর্তা দিয়ে, ওখানে কোনো পরিকল্পনাবিদ নাই, মানে মেম্বার অফ দ্য বোর্ডে স্থপতি নাই, প্রকৌশলী নাই, হাইড্রোলজিস্ট নাই, এবং সত্যিকার অর্থে যারা বিশেষজ্ঞ, অর্থাৎ এই সমস্ত ভূমি ব্যবহার এবং তার ত্রিমাত্রিকতার জন্য বিশেষজ্ঞ, তারা কেউই নাই প্রশাসনের। আজকে উনি ইলিশ মাছের মৎস্য উন্নয়ন অধিদপ্তর ছিলেন, মাছ কখন ছাড়তে হবে, ইলিশ কখন ডিম পারে খুব জানেন। পরের দিন এসে ঢাকার পরিকল্পনা বাস্তবায়ন করছেন এবং নিয়ন্ত্রণ করছেন এবং টুইস্ট করছেন, যেটা আপনি বলছিলেন ওই পূর্বাচল ধীরে 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 এক্সপ্যান্ড করছেন, নতুন নতুন পলিটিক্যাল ক্ষমতায়ন হলো, তার আবার প্লট দিচ্ছেন। এইটি যদি হয় প্রক্রিয়া, তাহলে বাস্তবায়ন করতে পারবো না। তাহলে এই তিনটা জায়গা এখনই সময় প্রাতিষ্ঠানিকভাবে শক্ত একটা প্রাধিকারযুক্ত জায়গায় যদি নিতে পারি, আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি, নদী কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল এন্টিটি বানানো আর এই পরিকল্পনা করা এবং বাংলাদেশের প্রত্যেকটি বাস্তবায়নমুখী ক্ষেত্রে, অর্থাৎ জেলা প্রশাসন পর্যন্ত, উপজেলা প্রশাসন পর্যন্ত বিশেষজ্ঞদের, পেশাজীবীদেরকে অঙ্গীভূত করা, ক্ষমতায়ন করা, এই তিনটি কাজ স্পষ্ট করে আমরা দুজনই বললাম। আমি আরেকবার কনক্লুসিভলি বললাম, আপনি করেন, বাংলাদেশের নদী রক্ষা করা কোনো বিষয় না, জলাধার রক্ষা করা কোনো বিষয় না। বন্যায় কিন্তু ঘর ভাসে না, বাজার ভাসে না, বাংলাদেশের অর্থনীতি ভাসে। সিলেট, ফেনী এবং নোয়াখালী অঞ্চলে যে ডিভাস্টেশন ক্ষতি হলো, এটা রিপেয়ার করতে লাগবে 10 থেকে 12 বছর, যেতে লেগেছে মাত্র 12 দিন। আমাদেরকে এই জায়গায় যদি অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্ব না দিই, কৃষি এবং কৃষিভিত্তিক অর্থনীতি গুরু হয়ে যাবে। শেষ একটা কথা বলি, পৃথিবীর কোন দেশ আছে যে দেশে শিল্পপতিরা দূষণ করে না? কোন দেশ আছে যে দেশে এই রিয়েলটাররা, রিয়েল এস্টেট ব্যবসায়ীরা দখল করার প্রবণতা নাই? কোন দেশ আছে যে দেশে যার ধনী তিনি সব যা কিছু দেখেন সব আমার বলে দখল করতে চান না? একই ক্যারেক্টার। তাহলে ওইখানে হয় না কেন? নিয়ন্ত্রণকর্তা তার চেয়েও ক্ষমতাশালী, কারণ সে জনগণের সামগ্রিক শক্তিশালী। আমরা কি এই জায়গায় ওই ব্যালেন্সিংটা আনতে পারবো না? আর কবে, কতদিন অপেক্ষা করতে হবে? ওইখানেই আমরা বারবার বলি একটা পলিটিক্যাল উইল দরকার। সেই জায়গায় ইনস্টিটিউশনগুলোকে শক্ত করা দরকার।
আমি মনে করি সবচেয়ে বড় যে ক্ষতিটা আমাদের হয়েছে, সবচেয়ে বড় রিপেয়ারের জায়গা, এটা হলো লাস্ট পয়েন্ট আমার, সেটা হলো আমাদের ইনস্টিটিউশনগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি দক্ষতা সম্পন্ন মানুষ দিয়ে জবাবদিহিতামূলক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কার্যকর করার ব্যবস্থা করা। জি, ধন্যবাদ জনাব মেহেদী হাসান। ড্যাব হচ্ছে, ড্যাব আবার রিভাইজও হচ্ছে, কিন্তু নির্মাঞ্চল জলাধার জলাশয় রক্ষা পাচ্ছে না। এগুলোকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আসলে কার, কোন সংস্থার, এবং করণীয় কি, সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ। আসলে এই যে 2000 সালের যে আইন, এই আইনের কিছু অংশ বলা হচ্ছে, কিছু অংশ বলা হচ্ছে না। বলা হচ্ছে না কোন অংশ, এটা বাস্তবায়ন হবে মূলত মাস্টার প্ল্যানের মাধ্যমে। মাস্টার প্ল্যানে প্রদর্শিত যে জলাধার এবং নদী যেগুলো থাকবে সেই অনুযায়ী এটা রক্ষা করা যাবে। এবং ঢাকাতে যদিও মাস্টার প্ল্যান আছে, অনেক জায়গাতেই মাস্টার প্ল্যান নাই। এখন ঢাকার প্রসঙ্গে আপনি যেটা বললেন, 2010 সালে যে ড্যাব হলো, সেই ড্যাব 150 বা 160 বার রিভাইজ করা লেগেছিল। কেন লেগেছিল? কাদের চাপে এই রিভিশনগুলো হয়? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে এবার যে ড্যাবটা হলো, সেই ড্যাপে কিন্তু ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে আমরা অনেকবার ফিডব্যাক দিয়েছি, রিটেন ফিডব্যাক দিয়েছি, জলাধার আইনে যেভাবে জলাধারের সংজ্ঞায়ন করা হয়েছে ঠিক সেভাবেই যেন ড্যাপে এটা প্রতিফলিত হয় এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়াটাও যেন ঠিক থাকে। কিন্তু আমরা জানি যে রাতে ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার মাধ্যমে রাজুক সেইগুলো পরিবর্তন করে তারা তাদের মতো করে পরিকল্পনা করে, এবং এই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া সবচেয়ে দুর্বল থেকে দুর্বলতর। যেহেতু আমি একটু আগেই বলেছিলাম যে আসলে এই প্রাকৃতিক সম্পদগুলোর রক্ষা করার যে ড্রাইভিং ফোর্স, সেগুলোকে ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, ঠিক এই মুহূর্তে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একটা দারুণ কাজ করছে, জীববৈচিত্র্য পরিকল্পনা। এবং এটা হচ্ছে আমাদের যে গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের টার্গেট 1-এ দেওয়া আছে যে স্পেশাল প্ল্যানিং ফর অল এরিয়াস। আপনি প্রাণ প্রকৃতিকে ঠিক রাখতে হলে আপনার টোটাল এরিয়ার একটা স্পেশাল প্ল্যান তৈরি করতে হবে। সেটা বাস্তবায়ন কৌশল কী হবে, এটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সম্পৃক্ত, আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। পরিবেশ মন্ত্রণালয়ের অবশ্যই একটা ভূমিকা থাকবে, কিন্তু এখানে আপনার পূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, এদেরকে নিয়ে একটা পরিকল্পনা তৈরি করে সারা দেশের জন্য পরিকল্পনা করা। এবং গত 2023 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে আমরা স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। আসলে এই পরিকল্পনায় কী কী অঙ্গ থাকবে, কিভাবে তৈরি হবে এবং এটার স্কেল কী হবে। একটা হচ্ছে আপনার জাতীয় পর্যায়ে করা, আঞ্চলিক পর্যায়ে আপনার আমাদের যে হাইড্রোলজিক্যাল জোন আছে, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন আছে, ক্লাইমেট হটস্পট আছে, এই যে হটস্পটগুলো আছে সেগুলো বিবেচনায় আমাদের আঞ্চলিক পরিকল্পনা, যেমন হাওড় অঞ্চলের জন্য পরিকল্পনা, আপনার কোস্টাল এলাকার জন্য, বারিন অঞ্চলের জন্য আমার আঞ্চলিক পরিকল্পনা করা। এবং স্থানীয় পর্যায়ে আমার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন পর্যায়ে আমার এই পরিকল্পনাটা সঠিকভাবে, নির্ভুলভাবে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পরিকল্পনা ঠিকমতো প্রণয়ন হলে তারপরে বাস্তবায়ন কৌশলটা কেমন হবে, এবং এই বাস্তবায়ন কৌশলটা মূলত আপনার বহু ধরনের এখানে পেশাজীবীর প্রয়োজন হয়। মুখ্য পেশাজীবী হচ্ছে পরিকল্পনাবিদ, কিন্তু আমাদের এই পরিকল্পনাবিদ নাই। আপনি দেখবেন উপজেলা উন্নয়ন যে সমন্বয় কমিটি আছে, ইউনো উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কৃষিবিদ আছে, মৎস্যজীবী আছে, প্রকৌশলী আছে, পরিকল্পনাবিদ নাই। জি, জেলা পর্যায়ে নাই, কোনো পর্যায়ে নাই। জি, আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। ডক্টর মুজিবুর রহমান হাওলাদার, আপনি যদি মানে সুনির্দিষ্ট কোনো পরামর্শ থাকে তাহলে আপনার পরামর্শ শুনে আমাদের আলোচনা শেষ। আমার যেটা পরামর্শ, যেটা ওনারা বললেন যে আমরা তো অনেক প্ল্যানিং করেছি এবং আমাদের কাছে অনেক তথ্য আছে, এবং আমি যেটা জানি উইদিন আই নো মাই বাংলাদেশ, এবং ইতিমধ্যে আপনি দেখবেন যে এরকম আমরা বহু রিপোর্ট দিয়েছি। এটা সবাইকে নিয়ে দেখেন কয়জনে সই করেছে, সব অর্গানাইজেশনগুলো আছে এখানে বাংলাতে, একজনও নেই যে এখানে নেই। মেম্বার অফ দি পার্লামেন্ট তিনি এটা দখল করে নিলেন, আমার তুরাক নদী, আমার নদী, এটা কিন্তু আমরা তুলেছি। এবং দেখেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়ে সে আপিল করেও জিততে পারেনি। কীভাবে বলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে আমরা এইটাকে হেল করে বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে অত্যন্ত মানে কী বলে মানে ডাটা দিয়ে দিয়ে, এবং আমরা এটা হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিটা করিয়েছিলাম। সেটা শুধুমাত্র যে সিইজিএস করবে, নট দ্যাট, সেটা ওয়াটার ডেভেলপমেন্ট করবে, নট দ্যাট, রাজুক করবে তা না। এই সবাইকে নিয়ে আমরা যেটা ওই যে একটা তো আছে, আপনারা জানেন যে ডিজিএলআর আছে, তাদের লোকজনও থেকেছে, কিন্তু তারাও আবার উল্টাপাল্টা অনেক জায়গায় করছে। কিন্তু আমরা যেটা করেছিলাম মানে আমাদের যে এক্সপার্টসও
তারা যে ল্যাটেস্ট টেকনোলজি, ইন্টিগ্রেটেড টেকনোলজি, RS, GIS, GPS এগুলো সমন্বয় করে যে করে, এই সবগুলো রিপোর্ট নিয়ে আমরা এখানে করেছিলাম এবং এই জন্য সে বের হয়ে যেতে পারেনি। আপনি দেখবেন এর আগে যে নৌ পরিবহন মন্ত্রণালয় ছিল গত 15 বছরে, তার মধ্যে 10 বছরে যিনি ছিলেন তার বাড়ি হচ্ছে, আপনি যদি আমি বলি যে উত্তরাঞ্চলে, একেবারেই না বলো, তার জায়গা আমি দেখতে গিয়ে তার উপজেলাটায় আমি দেখলাম যে পুরো নদীটাকে সোয়া নদী, এপার একটা ওপার একটা, দুই দিকে দুইটা ইন্ডাস্ট্রি তিনি করে ওই জায়গাটায় তিনি বসে আছেন। এবং তিনি কিন্তু এইটা মানে আমি বলবো যে আমাকে উনি বললেন যে আপনি উপজেলা দেখতে গেলেন কেন, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার সাথে আমার ওটা তো এখন ওই যে আপনারা যেটা বলছেন যে মাইন্ডসেট অফ দি মেম্বার অফ দি পার্লামেন্টস, যারা ডিসিশন মেকার্স, তারা যে সাপোর্ট দেবে এই ইনস্টিটিউশনসগুলোকে, এই কমিশনকে, সেইটাতে আমাদের একটা বাধা ছিল, চরম বাধা। এখন আমি যদি বলি যে প্ল্যানিং আমরা যেটা আছে, কালকে থেকে যদি আপনি আমাকে বলেন যে আমরা একটা টিম নিয়ে এই কাজগুলো করব, আমি বলবো 6 মান্থ সময়ের মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে। 6 মান্থ টাইম আই নিড টু ক্লিয়ার আপ অল দিস থিংস। সেখানে যাকে যেখানে লাগবে তারা তো আছেই, প্ল্যানার আছে, তারা দিতে রাজি, অলরেডি প্ল্যানও আছে। যেটা বললেন যে ড্যাব, তো ড্যাক একবার যেটা দিয়েছে তারপরে চেঞ্জ করবে কেন, সেই ব্যক্তি কারা, তাদের আমি কালকে জেলে ঢুকাতে চাই। বিকজ আইন আছে যে তারা তো এটা ক্রিমিনাল অফেন্স। আমার নদীর প্রবাহকে বন্ধ করে যদি করে, এটা বলে দেওয়া আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপরে দায়িত্ব দেওয়া আছে, মানে ক্রিমিনাল প্রসিডিউর কোর্টের 135, 133, 137, 139-এর 1 এতে স্পষ্টভাবে বলে দিয়েছে তার শাস্তি দেওয়া। আপনি দেখবেন যে প্রাকৃতিক জলাধার আইনেও শাস্তির কি বিধান, আপনি বললেন যে এইটা দেয়া হয় না। ফলে হচ্ছে কি মাইন্ডসেট অব দি এখানে যারা থাকবেন, এই ইনস্ট্রুমেন্টসগুলো তাদের ব্যবহার জানতে হবে এবং ব্যবহার করতে হবে, এবং কোনো ভয় ভীতিকে করলে হবে না। আমাকে তো বহু ভয় ভীতি দেখিয়েছে জীবন তো একটাই। So, আমি এইটা বলে শেষ করতে চাই যে আমাদের আইন কানুন যেটা আছে সেটিকে নিয়ে যেখানে হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি করা দরকার, যেই জায়গায় যে এই জায়গায় আমার সীমানাটা একটু আছে, সেখানে একটু ডিসপুট আছে, সেই জায়গাগুলো আমরা দেখব। ঠিক আছে। আদারওয়াইজ যেই জায়গাগুলো সেটেলড আছে সেটা উচ্ছেদ করতে অসুবিধাটা কি। তা আমি নিবেদন জানাবো আজকে যে আমাদের যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এবং এর যে মন্ত্রণালয়গুলো আছে সংশ্লিষ্ট, তারা আগামী 1 মাসের মধ্যে তারা নদীগুলো উদ্ধারের জন্য একেবারে সচেষ্ট হবেন এবং ডিসিদেরকে বলবেন, কমিশনারকে বলবেন, তারা রিপোর্ট দেবে যে মানে কি বলে 4টা সপ্তাহ যদি তাদের দেয়, প্রত্যেক সপ্তাহে তাদের অগ্রগতি এটি নেবেন। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, জলাধার, জলাভূমি, নির্মাঞ্চল, সর্বোপরি পরিবেশ রক্ষায় দেশের কঠোর আইন আছে, কিন্তু প্রয়োগ নেই। আর আইনের প্রয়োগহীনতার সুযোগ নিয়ে বিভিন্ন গোষ্ঠী নির্বিঘ্নে নির্বাহী জলাভূমি দখল দূষণ করে চলেছে। যারা এসব কাজে জড়িত তারা চিহ্নিত, কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক প্রভাবশালী হয় এতদিন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি কিংবা নেওয়া হয়নি। তবে এখন দিন বদলেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে, দখল দূষণকারীদের শাস্তির আওতায় আনতে হবে। পরিবেশ প্রতিবেশ সম্পর্কে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও সচেতন করতে হবে, প্রশাসনিক সংস্কার আনতে হবে, পরিবেশ বান্ধব জনবলকে নিয়োগ দিতে হবে। জলাভূমি জলাশয়ের জায়গায় যে ধরনের প্রকল্প কিংবা স্থাপনাই গড়ে তোলা হোক না কেন, তা উচ্ছেদ করে আগের জায়গায় ফিরিয়ে আনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ভূমির তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি, সুতরাং প্রতি ইঞ্চি ভূমির ব্যবহার করতে হবে সুপরিকল্পিতভাবে, একটি মাস্টার প্ল্যানের আলোকে। এমন পরামর্শগুলি উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।